আমি শিওর আপনি দেশের গুণগানই গাইতে চান, কারণ দেশের গুণগান গাওয়ার জন্যই আপনাকে টাকা দেওয়া হয়। এ পর্যন্ত আপনি যতগুলো প্রশ্ন করেছেন সবই কিন্তু নেতিবাচক ধাঁচের। মানুষ হত্যা করেছে এরকম আসামিদের ছেড়ে দেওয়া কি বাংলাদেশের অভ্যাসে পরিণত হয়েছে? যে নিশ্চিতভাবে আপনি কথা বলছেন তা কিন্তু আমাকে বিস্ময়ে হতবাক করে দিচ্ছে। অনেক বছর হয়ে গেল বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব। বাংলাদেশের সুনামকে আরেকবার ডুবিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘুষ ও দুর্নীতির কারণে, যা একটি ডকুমেন্টারিতে প্রকাশ পেয়েছে। এই সপ্তাহে আমার অতিথি হয়ে আসছেন গওহর রিজভী ঢাকা থেকে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক পরামর্শদাতা। জনতার উপর যে বিভিন্নভাবে দমন পীড়ন চলছে, কর্তৃত্ববাদী সরকার কবে তা এটা মেনে নিবে এবং শুধরাবে নিজেকে? গওহর রিজভী, আপনাকে কনফ্লিক্ট জোনে স্বাগতম। জি, ধন্যবাদ। আপনার দেশে সাংঘাতিকভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেটা আপনার সরকার প্রতিনিয়তই অস্বীকার করে আসছে। একজন বিদ্বান ব্যক্তি হিসেবে যারা সাধারণত সত্যকে ধারণ, কেন তুমি তাহলে এরকম একটি সরকারের সাথে আছো যারা আসলে সত্যের ভিতরে যে জয়, সত্যকে তেমন একটা পাত্তা দেয় না? জনাব সেবাস্টিয়ান, আপনার প্রশ্নটা যে কতটা যোগ্য বা যৌক্তিক তা ভেবে দেখার অবকাশ আছে। আর আপনি যখন বলছেন যে সাংঘাতিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমি কি বলতে পারি যে মানবাধিকারের যে ব্যাপ্তি সেটা তো অনেক বড়। আচ্ছা, তাহলে আমি আপনাকে সুনির্দিষ্টভাবেই জিজ্ঞাসা করছি, একদম স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করছি। কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে যাওয়া, জেলের ভিতরে নির্যাতন করা, সরকারি বাহিনীর দ্বারা গুম করে ফেলা, বিচার ছাড়াই হত্যা করা, এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রেই তো আপনার সরকার অভিযুক্ত হয়েছে জাতিসংঘের দ্বারা, এশিয়ার মানবাধিকার সংস্থাগুলির দ্বারা, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টর্চার কমিটি। আমি মানবাধিকার বলতে এসবই বুঝি। আসলে আমি খুব খুশি হতাম যদি তোমার অভিযোগগুলো আমি মেনে নিতে পারতাম পুরোপুরি। তবে আমি এটাও বলবো না যে আসলে বিচ্ছিন্ন দুই একটা গুমের ঘটনা ঘটে থাকতে পারে। আর তুমি যখন টর্চারের কথা বলছো, আমার জানা মতে কোনো ওয়েল ডকুমেন্টেড টর্চারের কোনো প্রমাণ সাপেক্ষ প্রমাণ নেই। কিন্তু জাতিসংঘের যে টর্চার বিরোধী, নির্যাতন বিরোধী সেল আছে, তারা স্পষ্ট, তাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রতিনিয়ত টর্চার করছে মানুষদেরকে। আর তুমি কি এটাই আমাদের বিশ্বাস করতে চাচ্ছ যে এই ব্যাপারে জাতিসংঘ ভুল আর তুমি ঠিক? ওয়েল, না, আমি এটাও বলবো না যে জাতিসংঘ পুরোটাই ভুল বা পুরোটাই ঠিক। তবে আমি এটুকুন বলতে পারি যে বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী টর্চার ইল্লিগেল, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে টর্চার কেউ না হয়। আর তুমি যেভাবে প্রশ্ন করছিলে সেটা আমি বিষোদগার করছিলাম এই জন্যে যে মিস্টার সেবাস্টিয়ান, কারণ বাংলাদেশে অনেক ভালো কিছুও হয়েছে। আজ আসলে বাংলাদেশ উন্নয়নের একটা রোল মডেল। হ্যাঁ, আমি জানি তুমি দেশের গুণগান খুব ভালো গাইতে পারো, কিন্তু আমি তো তোমাকে দেশের গুণগান গাওয়ার জন্য প্রশ্ন করিনি, তাই না? বরং আমি জিজ্ঞাসা করছি যে তোমার দেশে আসলে যে বড় বড় সমস্যাগুলো আছে সে বিষয়ে। যেমন তোমার সরকার যে দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে প্রধান সে কিন্তু আসলে স্পষ্ট করে বলেছে যে সরকার শুধুমাত্র ছোট ছোট যারা চুনোপুটি যারা তাদের পিছিয়ে যাচ্ছে। আর উঁচু মহলে যে রাঘব বোয়ালরা আছে তারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, তাই না? উঁচু মহলের এই লোকগুলোর বিরুদ্ধে কোনো অনুসন্ধান হয় না, আর যদি অনুসন্ধান হয় তাহলেও তারা ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে। এটাই কি তোমার সরকারের জিরো টলারেন্স অফ করাপশন? এটাই কি তোমার সরকারের ওয়াদা ছিল? তাহলে আসলে তুমি যদি দেখো যে 6 থেকে 9 মাস আগেও যে অনেক বড় বড় যারা আছে তাদের বিরুদ্ধে, কারাপশনের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাদের অনেককেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। পুলিশের ইনভেস্টিগেশন এখনো চলছে। দুর্নীতি দমন কমিশন বিষয়গুলোকে আরো খতিয়ে দেখছে। দেখুন, দিন শেষে আইনের শাসনের যে ব্যবস্থা সেটাকে কিন্তু আমাদের অনুসরণ করতে হবে, এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি বলছি না যে আমাদের প্রসেসটা পারফেক্ট, আমি এও বলছি না যে মাঝে মাঝে এইসব ইনভেস্টিগেশনে রাজনৈতিক প্রভাব থাকে না।
এগুলি সবই সত্য, কিন্তু আমি যেখানে দ্বিমত পোষণ করছি যে মিস্টার সেবাস্টিয়ান, আপনি আসলে একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে বুঝবেন ব্যাপারটা, যে তুমি যেভাবে আসলে প্রশ্নটা করছো সেটা বরং খুব একপেশে হয়ে যায়, এবং আপনার যে ভিউয়ার্স যারা, তারা হয়তো ভিন্ন একটি ধারণা পেতে পারে। হ্যাঁ, দেখুন, আমি আমার নিজের কথা তো বলছি না, আমি আসলে আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন যে সংস্থাগুলি আছে তাদের রিপোর্টের ভিত্তিতে কথা বলছি, যেমন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আমাকে অনুমতি দিন ভালো ও মন্দ দুটোই তুলে ধরার। বাস্তবতায় যা হচ্ছে, হ্যাঁ, আপনি তো সেটাই করছেন। হ্যাঁ, কিন্তু আপনি তো এটাও স্বীকার করবেন যে এই সব যে দুর্নীতি, এই দুর্নীতিগুলোর মাধ্যমেই আল জাজিরার যে রিপোর্টটি, তোলপাড় করা রিপোর্টটি প্রকাশ পেয়েছে এই মাসে, যা ভয়ঙ্কর রকমের দুর্নীতি প্রকাশ করেছে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ভেতরে। অথচ তোমার যে সরকার, তার যে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া ছিল যে এটা একটি মিথ্যে, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট, কোনো প্রকার ইনভেস্টিগেশন ছাড়াই। এটাই কি একটা মানে সত্যিকার সরকার? ইনভেস্টিগেশন চলছে, অনুসন্ধানও করা হচ্ছে, কিন্তু তোমাকে আসলে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, যে টাইটেল যেটা দেওয়া হয়েছে যে অল দ্য প্রেসিডেন্টস ম্যান, এটা কি ঠিক হয়েছে? আর আমাদেরকে বলা হয়েছিল যে এটা নাকি আমাদের প্রাইম মিনিস্টারের যে দুর্নীতি সেটাকে বের করে আনবে। তুমি কি সত্যি বিশ্বাস করো যে আসলে প্রধানমন্ত্রীর দুর্নীতিকেই প্রকাশ করেছে সেই রিপোর্টটি? সেই রিপোর্টটি থেকে একটি প্রমাণও ছিল যা আমাদের প্রধানমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত সাব্যস্ত করেছে। এই ঠিক এখানেই আমাদের যে সাংবাদিক এবং সত্যিকার যে একাডেমিক যারা আছেন, তাদের আসলে থামা উচিত এবং জিজ্ঞাসা করা উচিত যে এখানে কি প্রমাণ দেয়া আছে আমাদের যে প্রাইম মিনিস্টার তাকে দোষী সাব্যস্ত করার জন্য, যেটাই কিনা ছিল এই রিপোর্টটির মূল উদ্দেশ্য, যে আসলে কতটা দুর্নীতিগ্রস্ত এই আওয়ামী লীগ সরকার। ডক্টর রিজভি, আপনি আল জাজিরার যে রিপোর্টটা, এটা যদি দেখেন, এরা ছিল একটা টেলিভিশন টিম। এই টেলিভিশন টিমটা লোকেট করতে পেরেছিল দুইটা দাগি আসামিকে, যারা ছিল কিনা খুনের আসামি, এবং তাদের কাকতালীয়ভাবে তাদের এক ভাই ছিল হচ্ছে আপনাদের আর্মির প্রধান আজিজ আহমেদ, যার দু ভাইকে আসলে আপনাদের নিজের আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পাচ্ছিল না, অথচ আল জাজিরা তাদেরকে খুঁজে বের করেছে। এটা কি আপনাদের জন্য খুব লজ্জাকর কিনা বলেন তো? হ্যাঁ, অবশ্যই লজ্জাকর ব্যাপারটা, এবং আমি এই সবকে ডিফেন্ড করতে যাব না, কিন্তু যেভাবে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমাকে কিছু ব্যাপার ডিফেন্ড করতেই হবে। যেমন ধরুন, এই যে দোষ না করেও শুধুমাত্র ভাইয়ের দোষের কারণে কি সে সাজা আমাকে পেতে হবে বলেন? আমার মনে হয় এই প্রশ্নটা আমাদের করা উচিত। হ্যাঁ, যদি এমন হতো যে আজিজ তার ভাইকে সাহায্য করেছে বা প্রভাব খাটিয়েছে বিচারকে ফাঁকি দেওয়ার জন্য, বা ভাইদেরকে সাহায্য করেছে তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে এই রিপোর্টটা ঠিক ছিল, তাহলে এই রিপোর্টটাকে যথার্থ বলা যেত। কিন্তু আসলে যা ঘটেছে সেটা তো আসলে অনেক আগের ঘটনা, যখন কিনা এই ভদ্রলোক আজিজ আর্মির চিফ হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা দেখে আসি যে 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 ফিল্মটা বের হয়েছে সেটা সবিস্তারে যদি আমরা দেখি। এই যে আপনাদের আর্মির চিফ আজিজ, তার দুই ভাই, তাদেরকে খুনের আসামি ছিল, এবং 1996 সালে তারা তাদের বিরোধী দলের একজন মানুষকে খুন করেছিল। আজিজের এই দুই ভাই কিন্তু ফেরারি আসামি এবং পালিয়ে বেড়াচ্ছে, এবং তৃতীয় যে ভাই, সেও কিন্তু আসামি, খুনের আসামি, এবং 10 বছরের বেশি জেল খেটে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানটাতেই যে আর্মির চিফ আজিজ হওয়ার ঠিক আগেই জোসেফ, যে খুনের আসামি, সে কিন্তু প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পায়। এটা কিভাবে হলো? মানে বাংলাদেশ কি মানে একটা খুনের আসামি যে কোল্ড ব্লাডেড একটা হত্যা করেছে বিরোধী দলের একটা মানুষকে, তাকে এইভাবে ছেড়ে দিল? তোমাদের দেশটা কি এরকমই? মিস্টার সেবাস্টিয়ান, আসলে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই যে নিশ্চিতভাবে আপনি বলছেন, এবং যেভাবে আপনি এই আর্মি চিফের হওয়ার সাথে তার ভাইয়ের খুনি ভাইকে ছাড়া পাওয়ার ঘটনার যে লিঙ্ক আপনি করছেন, সম্পর্ক আপনি জুড়ে দিচ্ছেন, তা বিস্ময়কর। এখানে নিশ্চয়ই একটা যোগসূত্রের গল্প আছে ডক্টর রিজভি। না মিস্টার সেবাস্টিয়ান, না। দেখুন, আমার পয়েন্ট হচ্ছে যে উচ্চ মহলের সাথে দহরম মহরম ছাড়া কি কেউ খুন করে এরকম ছাড়া পেয়ে যায়? আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু বলতে দিন, তারপরে আপনি আপনার মতামত দিয়েন। দেখুন, আজিজের খুনি ভাই কিন্তু অলরেডি 20 বছর সাজা খেটেছে জেলে। আমাদের দেশে নিয়ম আছে যে একটি নির্দিষ্ট বছর পর্যন্ত জেলে থাকার পর প্রেসিডেন্ট আপনাকে ক্ষমা করে দিতে পারে।
এই সব কিছুই কিন্তু অনেক আগেই হয়েছে। এমনকি আর্মি চিফের যে পজিশন, যে পোস্ট, সেটা ওপেন হওয়ার আগে এই সব ঘটনা ঘটেছে। দুটো ঘটনায় আসলে সম্পূর্ণভাবে আলাদা করে দেখতে হবে। এই যে আর্মি চিফ আজিজ, ইনি কিন্তু 35 ইয়ার্স উনি আর্মিতে সময় দিয়েছেন, এবং আজিজ কিন্তু আর্মির যে ধাপগুলো আছে সেগুলো একে একে বেয়ে উঠেছে ফেয়ারলি ক্লিন রেকর্ড নিয়ে। তাহলে কেন আমরা এই খুনের আসামির সাথে একটি আর্মির চিফের প্রধান হওয়াকে মেলাবো? আমি আপনাকে অনুরোধ করব এই দুটো ঘটনার যে সময়ক্ষণগুলো আরেকবার দেখে নেয়ার জন্য। দুটো ঘটনার মধ্যে কিন্তু 6 মাসের তফাৎ আছে। হ্যাঁ, কিন্তু ডক্টর রিজভী, পয়েন্ট হচ্ছে যে দেখেন, আপনাদের আর্মি চিফ আজিজ সে কিন্তু খুব ভালো করে জানতো যে পলাতক যে দুই ভাই, পলাতক যে দুই খুনি আসামি, তারা কোথায় ছিল এবং কোথায় আছে। তারপরেও কিন্তু আপনাদের আর্মি চিফ আজিজ কিন্তু আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বলেনি হ্যাঁ এই খুনিরা কোথায় আছে। সো যে কারণে কি তার ইনভেস্টিগেশন করা উচিত কিনা আপনাদের আর্মির? হ্যাঁ, ব্যাপারে ইনভেস্টিগেশন করা যেতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই দুই ফাঁসির আসামি কিন্তু বাংলাদেশের বাইরে ছিল। হ্যাঁ, তবে এটাও ঠিক, আজিজের কাছে যদি এই ইনফরমেশন থাকতো তাহলে আমাদেরকে এক্সট্রাডাইট করে মানে দেশে ফিরে আনার একটা সুযোগ ছিল আসামিদের, যদি সে দেশের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি থাকতো। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা বন্দি বিনিময় করেছিও। বিশ্বাস করেন, আমরা যদি জানতাম তাহলে আমরা অবশ্যই করতাম। সরকার যদি জানতো যে এই ফাঁসির আসামিরা কোথায় আছে তাহলে অবশ্যই সরকার ব্যবস্থা নিত তাদেরকে ফিরে আনার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য। আসলে কি ঘটনাটা এরকম না যে উঁচু লেভেলে যেহেতু তাদের যোগাযোগ আছে যে কারণে তাদের কেউ ঘাটাতে চায়নি? আসলে তোমাদের দেশে এরকমই কি ব্যাপারটা না যে উঁচু লেভেলে যোগাযোগ থাকলে তাদেরকে কেউ ঘাটায় না? যদি বেশি ঘাটাঘাটি করে বা প্রশ্ন করে তাহলে কিন্তু তারা গুম হয়ে যাচ্ছে বা খুন হয়ে যাচ্ছে, তাদের লাশই পাওয়া যাচ্ছে। এটাই কি বর্তমান বাংলাদেশের বাস্তবতা নয়? না না মিস্টার সেবাস্টিয়ান, আসলে আমরা প্রাউড, গর্বিত যে আমাদের একটা উদার গণতান্ত্রিক একটা সিস্টেম যেটা আছে। আমরা অনেক গর্বিত যে আমাদের একটা প্রাইম মিনিস্টার আছে যিনি করাপশনকে দু চোখে দেখতেই পারেন না, করাপ্টেড মানুষদের সাথে উনি মিশতেই চান না। আর আমাদের আর্মিও কিন্তু আমাদের যে সিভিল সরকার তার তার ক্ষমতার ভেতরে সুন্দরভাবে বাহিত হচ্ছে। তা এটা কখনোই সত্যি নয় যে উপরের লেভেলে দুর্নীতি হয়। উপরের লেভেলে কোনো দুর্নীতি হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা বলেন তো যে কিভাবে কিভাবে এই যে দুইজন খুনের আসামি যারা পলাতক আসামি তারা কিভাবে দিনে দুপুরে বাংলাদেশে এই 2019 সালে এসে আপনাদের যে আর্মি চিফ, সেই আর্মি চিফের যে বিয়ে, সেই বিয়েতে সবার সামনে ঘুরে বেড়াল। এবং এরকম দুজনের খুনের আসামি হ্যাঁ মানে হাই লেভেলে এসে বিয়ে খেয়ে যাবে এবং সেই বিয়েতে প্রেসিডেন্ট থাকবে, ফরেন ডেলিগেটসরা থাকবে, তারা মানে কিছুই বলবে না। এটার একমাত্র টপ লেভেলের প্রোটেকশন ছাড়া কি সম্ভব? সেটা তো তুমিও জানো, আমিও জানি, তাই না? হ্যাঁ, আপনি এক্ষেত্রে ঠিক কথাটাই বলেছেন। যদি কেউ জানতো যে এই দুইজন পলাতক আসামি এখানে রয়েছে তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই ধরা হতো, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। অবশ্যই তাদেরকে ধরা হতো, কোনো ছাড় দেয়া হতো না। হ্যাঁ ডক্টর রিজভী, কিন্তু এই দুই পলাতক আসামিকে আপনার একটি বিয়েতে শত শত লোকের মাঝখানে দেখা গিয়েছে এবং সেটা ছবিও পর্যন্ত আছে। এবং যে বিয়েটি হয়েছে একটি আর্মি একটি ক্লাবে, যেখানে সমস্ত নিরাপত্তারক্ষীরা ছিল। আসলে আমার মনে হয় যেটা 25 বছর ধরে ঘটেছে সেই ঘটনাকে আমরা একটি সংকীর্ণ দৃষ্টিতে দেখছি, ছোট্ট আকারে। আসলে আমাদের আর্মি চিফের ভাইরা যে খুনটি করেছিল সেটা করেছিল 1996 সালে। তখন জেনারেল আজিজ একজন আর্মির ক্যাডেট হিসেবেও জয়েন করেননি। আর সেখান থেকে আমরা আবার 25 বছর সামনে যে বলছি যে এই দুটো মানুষ পলাতক আসামি বাংলাদেশে এসেছিল। তবে হ্যাঁ, যদি এই দুই খুনের আসামি সত্যি সেই বিয়েতে যেয়ে থাকে তাহলে সত্যি স্বীকার করতে হবে যে এটা আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং ইমিগ্রেশন সিস্টেমের একটা অনেক বড় ব্যর্থতা। এই পলাতক আসামি দলকে এয়ারপোর্টেই ধরা উচিত ছিল, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু সেই সাথে সাথে আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই পলাতক আসামি খুনিদ্বয়
তাদের ভিন্ন রকমের পাসপোর্ট ছিল, চোরাই পাসপোর্ট ছিল তাদের কাছে। যেহেতু তাদের চোরাই পাসপোর্ট ছিল এবং জানতো না আমাদের সরকার, যে কারণেই তারা চুপ করে ঢুকে পড়েছে। কিন্তু এটা কখনো সরকারের পৃষ্ঠপোষকতায় হয়নি, বা সরকার জানতো না এই বিষয়ে কিছু। এ ব্যাপারে আমি একদম নিশ্চিত করে বলতে পারি। আচ্ছা ডক্টর রিজভী, আপনি যেভাবে দাবি করেন যে বাংলাদেশের যে স্বাধীন গণমাধ্যম, তো এরকম একটা আল জাজিরার রিপোর্ট হলো, তাহলে সেখানে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সংবাদপত্রের প্রত্যেকটা হেডলাইন কিন্তু থাকতো এই বিষয়ে, ঠিক কিনা? কিন্তু আসলে কিন্তু তা হয়নি, রাইট? সবাই নিশ্চুপ ছিল, কিন্তু কোনো কিছু প্রকাশ করেনি। এই সম্পর্কে ঢাকা ট্রিবিউন যেটা বলেছে যে ডিজিটাল যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের কারণে আসলে সবাই এটা নিয়ে লিখতে ভয় পেয়েছে, এবং এমন অবস্থা হয়েছে যে সংবাদপত্ররা নিজেদের ছায়াকেও এখন ভয় পাচ্ছে। কি লিখে এবং তাতে করে তাদেরকে লাইসেন্স বাতিল করা হয় বা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। তার মানে আপনার সরকার তাদের মুখ বন্ধ করতে, সংবাদপত্রের মুখ বন্ধ করতে পেরেছে। এ ব্যাপারে কি আপনি গর্বিত? দেখুন, আপনি স্বাধীন গণমাধ্যমের কথা যেভাবে তুলে ধরেছেন, সেটা যদি সত্যি হতো তাহলে কিন্তু আমি অবশ্যই খুব লজ্জিত হতাম। কিন্তু আমাকে সত্যটা বলতে দিন। ডক্টর রিজভী, আপনি কি বলছেন যে সংবাদপত্ররা সব মিথ্যা কথা বলছে? আসলে আমাকে শুধুমাত্র হ্যাঁ না না উত্তর দিয়ে আমাকে একটু বুঝিয়ে বলতে দিন। হ্যাঁ, এটা সত্যি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আছে। এটা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উত্তেজিত করা, মানুষকে গুজব ছড়ানো, সেটা রোধ করতে ব্যবহার করা হয়। মজার ব্যাপার হচ্ছে, এই আইনটা আমাদের গভর্নমেন্ট আমাদের পূর্বের যে সরকার তার কাছ থেকে পেয়েছে, যার নাম ছিল আইসিটি অ্যাক্ট, যেটা 1996 সালে সংসদে পাশ করা হয়েছিল। আমাদের বর্তমান সরকার সেটাকে নতুনভাবে সাজিয়ে নাম দিয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা এখন জানতে পেরেছি যে এই আইনে কিছু ওয়ার্ডিং আছে যেগুলো আসলে খুবই ভেগ এবং পরিষ্কার করা দরকার, যে কারণে এটার অনেক অপব্যবহার হচ্ছে। কিন্তু সেটাকে ব্যবহার করে যদি আপনি বলেন যে আমাদের স্বাধীন গণমাধ্যম নেই, আমাদের গণমাধ্যমের গলার টুটি চেপে ধরা হয়েছে, তাহলে তার সঠিক বিচার হবে না। কারণ 60টিরও বেশি দৈনিক পত্রিকার প্রকাশ পায় ঢাকা থেকে প্রতিদিন। সেই সাথে সাথে অনেকগুলো প্রাইভেট টেলিভিশন কোম্পানিও আছে। ডক্টর রিজভী, গত বছরের প্রথম 9 মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে 800টা কেস করা হয়েছে 800টা মানুষের বিরুদ্ধে, হ্যাঁ, গত বছরে। হ্যাঁ, এবং এদের বেশিরভাগই হচ্ছে সিনিয়র এডিটর, সাংবাদিক, যারা পেশাজীবী, যারা মুক্তভাবে কথা বলে, তাদের বিরুদ্ধে 800 কেস। এবং এই লয়ের যে ভেগ ল্যাঙ্গুয়েজ, সেটাকে পরিবর্তন করার আপনার সরকারের তেমন কোনো ইচ্ছা দেখি না। এবং যেটা প্রকাশ হচ্ছে যে আসলে মানুষের মুখ বন্ধ করা, মানুষের টুটি চেপে ধরাই এই যে আইন, সেটার উদ্দেশ্য। না, আপনার অভিযোগ আমি মানতে পারছি না। কারণ এই যে 800 কথা বলছেন আপনি, 800 কেসের ভিতরে আসলে কতজন সাংবাদিক, কতজন সিনিয়র এডিটর? হ্যাঁ, আমাদের দেশে টেরোরিজমের একটা বড় সমস্যা আছে, এবং এই যে 800 জন আছে, আপনাকে দেখতে হবে যে এখানে কতজন টেরোরিজমের জন্য ধরা হয়েছে। আপনাকে দেখতে হবে যে এখানে কতজন আসলে টেরোরিস্ট, এবং এদের ভিতরে কতজন আমাদের যে শান্তিপূর্ণ সমাজ, সেখানে সহিংসতা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। অনেকেই আছে এদের ভিতরে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে। আপনি সেটাকে ডিফারেন্সিয়েট না করেই, ভাগ না করেই আপনি আমাকে পুরো 800 নাম্বারটা দিয়েছেন। কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি অ্যাকচুয়াল ফিগারটা দেখবেন যে তাদের ভিতরে কতজন জার্নালিস্ট ছিল, হ্যাঁ, আর কতজন টেরোরিস্ট। ডক্টর রিজভী, আসলে আমি আপনাকে কিছু ভাগ করে দিতে পারি। হ্যাঁ, হিউম্যান রাইটস গ্রুপরা আসলে তারা একমত যে আপনারা আসলে বাংলাদেশের যে ফ্রি স্পিচ আছে, ফ্রিডম অফ স্পিচ, সেটাকে আপনারা প্রতিপালন করছেন না।
হিউম্যান রাইটস ওয়াচ যে মানবাধিকার সংস্থা, তারা বলেছে যে আপনারা ছাত্রদের গ্রেফতার করেছেন, সাংবাদিককে গ্রেফতার করেছেন, ডক্টরসকে গ্রেফতার করেছেন, আর্টিস্টকে গ্রেফতার করেছেন, এবং বিরোধী দলের যে সমর্থক নেতা তাদেরকে গ্রেফতার করেছেন, এবং বিরোধী মতবাদের যে মানুষ তাদেরকে গ্রেফতার করেছেন, এবং সেই সাথে সাথে যে দুর্নীতির যে মুখোশ যারা উন্মোচন করেছে তাদেরকে গ্রেফতার করেছেন এই প্যান্ডেমিক যে যাচ্ছে তার ভেতরে। এমনকি প্রাইম মিনিস্টার ভিতরে লেখার জন্য একটি ছোট বাচ্চাকেও আপনারা ধরেছেন গত জুনে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যতদূর সম্ভব আমি পারি। দেখুন, আপনি কিন্তু আপনার দর্শকদের বলছেন যে এই প্যান্ডেমিকের ভেতরে আমাদের গভর্নমেন্ট মানুষের সাথে আসলে কতটা অত্যাচার করেছে, মানুষকে কত অপমান করেছে, কিন্তু আপনারা কি আপনার দর্শকদের একবারও বলেছেন যে আমাদের বাংলাদেশ আসলে প্যান্ডেমিকের যে এই ভয়াবহতাকে কি সুন্দরভাবে, কি নিখুঁতভাবে আপনার মানে চেষ্টা করেছে আপনার কন্ট্রোল করার? আপনাদের দেশের চেয়েও আমাদের দেশ ভালো করেছে। আমাদের বাংলাদেশে সবচেয়ে মৃত্যুর হার সবচেয়ে কম দেশের মধ্যে একটি। আমাদের রিকভারির সংখ্যা অনেক বেশি। আমাদের হাসপাতালগুলোকে আমরা অনেক আগে থেকে রেডি করেছিলাম, এগুলো আপনারা কিন্তু কিছুই বলছেন না। জি জি ডক্টর রিজভী, বুঝতে পেরেছি যে আপনি আসলে সাবজেক্ট এখন চেঞ্জ করার চেষ্টা করছেন। আমি বুঝতে পারছি যে আপনি আসলে দেশের সুন্দর কথাগুলো শুধু বলতে যাচ্ছেন, কারণ এই সুন্দর কথা বলার জন্যই আপনাকে টাকা দেওয়া হয়, ঠিক কিনা? যে কারণে আপনি প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কেন যে নির্যাতন চলছে মানুষের প্রতি, এই নির্যাতন, জেলের ভিতরে নির্যাতন, এগুলোর থেকে আপনি কেন চোখ সরিয়ে নিচ্ছেন? হ্যাঁ, আপনারা কিন্তু 2013 সালে নির্যাতন বিরোধী একটি আইন আপনারা সিগনেচার করেছেন জাতিসংঘের আয়ত্তে, যাকে জাতিসংঘের তত্ত্বাবধানে, এবং প্রায় 6 বছর হয়ে গেল। এই 6 বছরে কিন্তু আপনারা মাত্র 17টা ফাইল কেস করেছেন আপনাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা টর্চার করে তাদের বিরুদ্ধে, এবং এই প্রত্যেকটা ইনভেস্টিগেশনের কোনোটাই শেষ হয়নি গত 6 বছরে, কোনোটাই শেষ হয়নি। এটা কি আপনার সরকারের গর্বের বিষয়? দাবি করছেন যে সরকারি বাহিনীর হাতে নির্যাতন হচ্ছে না, কিন্তু আসলে তো নির্যাতন হচ্ছে। এটা খুবই কলঙ্কের বিষয় কিনা বলেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটা সত্যি যে গত 6-7 বছরে নির্যাতনের জন্য যে ফাইলগুলো, আপনার যে কেসগুলো ফাইল করা হয়েছে, সেটার এখনো কোনো জাজমেন্ট আসেনি, সেটার কোনো রেজাল্ট আমরা পাইনি। এবং আমি এটাও স্বীকার করে নিব যে এটা আসলে অ্যাকচুয়ালি ভালো কোনো রেকর্ড না। কিন্তু সত্য হচ্ছে যে এই লটা আমরা সিগনেচার করেছি, আমাদের সংসদে পাশ করেছি, এবং এই লটা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু যে বিষয়টাতে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত করতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি বলেন যে আমি এই কথাগুলো বলার জন্য মানে টাকা পাচ্ছি, তাহলে তো একইভাবে আমিও আপনাকে বলতে পারি যে আপনিও তো এই কথাগুলো বলার জন্য টাকা পাচ্ছেন। আমি তো এটাও বলতে পারি যে আপনি পুরো বিষয়টাকে, পুরো ব্যাপারটাকে না দেখে সংকীর্ণভাবে অ্যাটাক করছেন, এবং এই জন্য আপনিও টাকা পাচ্ছেন। শুরু থেকেই আপনার প্রশ্নগুলো অত্যন্ত নেতিবাচক ছিল, এমনকি আপনি প্যান্ডেমিকের ব্যাপারেও বলেছেন। কিন্তু আমি আপনাকে বলি যে আপনি কি পৃথিবীর কোনো দেশ দেখাতে পারবেন যে দেশটা কিনা বাংলাদেশের মতো প্যান্ডেমিকে মোকাবেলা করেছে? বাংলাদেশ সবচেয়ে সেরা প্যান্ডেমিক মোকাবেলা করার দেশ। হ্যাঁ ডক্টর রিজভী, আপনি আপনি মানে খুব ট্যাকটিক করছেন যাতে করে একটা বিষয়টা চেঞ্জ করি, আমরা সাবজেক্টটা চেঞ্জ করি। কিন্তু আমি আপনার এই এই মানবাধিকার বিষয়েই থাকতে চাই, কারণ আপনারা বলেছেন যে আপনারা মানবাধিকার লঙ্ঘন করবেন না, মানবাধিকারকে সমুন্নত রাখবেন। ডক্টর রিজভী, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে র্যাপিড অ্যাপ্লিকেশন ব্যাটালিয়ন, এটার বিরুদ্ধে কি আপনারা কোনো অ্যাকশনে যাবেন কিনা আপনার সরকার? কারণ জাতিসংঘ অভিযোগ করেছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাদের কাস্টাডিতে, হ্যাঁ, মানুষকে নির্যাতন করছে, অনেক সময় তারা গুম করে দিচ্ছে মানুষকে, বিচার বহির্ভূত তারা হত্যাকাণ্ড করছে, হ্যাঁ, এবং অনেক মানুষকে টর্চার করছে, ওয়ারেন্ট ছাড়া তাদের বাসায় যেয়ে ধরছে। তো এটার বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা, নাকি শুধু সুন্দর সুন্দর কথাই বলে যাবেন? আপনার সরকার তো নিজের দেশের লোককে মারছে না? হ্যাঁ, আমি বিনীত এবং লজ্জিত হয়ে বলছি সমস্ত সততা দিয়ে যে আপনি যেগুলো বলছেন, হ্যাঁ, তার ভিতরে কিছু কিছু কথা সত্যি হয়েছে, এরকম ঘটনা ঘটছে।
যে ঘটনাগুলো এতটা নৃশংস যে ভালো মানসিকতার কেউই এই সরকারে সেগুলোকে অস্বীকার করবে না। হ্যাঁ ডক্টর রিজভী, কিন্তু আপনাকে বলতে হবে যে কে চার্জে আছে। হ্যাঁ, কে দায়িত্ব নিতে হবে কাউকে, কে চার্জে আছে। আচ্ছা মিস্টার সেবাস্টিয়ান, ঠিক আছে, আপনি আমাকে প্রশ্ন করেছেন, সেটা আমাকে শেষ করতে দিন। বলছি তো, দেখুন আপনি কিন্তু আপনার প্রশ্নের মধ্যে বলেননি বা জিজ্ঞাসা করেননি যে ওই র্যাপিড অ্যাপ্লিকেশন ব্যাটালিয়নের কতজনকে আসলে তাদের কৃতকর্মের জন্য তাদের চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কতজনকে চার্জ করা হয়েছে এবং কতজনকে ইনভেস্টিগেট করা হচ্ছে। এটাই কি একটা সরকারের কাজ নয় যে যখন কোনো মানবাধিকার কোথাও লঙ্ঘিত হয় তখন সেটাকে খতিয়ে দেখা, তদন্ত করে দেখা? আমি বলবো না যে আপনি প্রতিটা ক্ষেত্রেই অনেক বাড়িয়ে বলছেন, কিন্তু আমি এটা অবশ্যই বলবো যে আমাদের সেই ক্রেডিটটা পাওয়া উচিত যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে ডক্টর গওহর রিজভী, আপনাকে আমাদের কনফ্লিক্ট জোন যে অনুষ্ঠানে এখানে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার সেবাস্টিয়ান, আপনার সাথে কথা বলে অনেক মজা লেগেছে এবং আনন্দ পেয়েছি।